আমার মনে হয় মিস্টার সেন পাংচুয়ালিটি শব্দটার সঙ্গে বিশেষ পরিচিত নন। উনি নিজেও কোর্টে আসতে দেরি করেছেন আর এখন ওনার সাক্ষীরও দেখা নেই। মিলর্ড, আমার বিশ্বাস এরম কোনো সাক্ষী আদৌ ওনার কাছে নেই। উনি শুধুমাত্র চেষ্টা করছেন আদালতের সময় নষ্ট করার। আসামি পক্ষের উকিল যদি তার সাক্ষীকে আজকে আদালতে হাজির করতে না পারেন তাহলে আজকের মতন মামলা মুলতবি। 1 মিনিট ধর্মঘটন। আমার সাথে যিনি আছেন তিনি এই ঘটনার প্রত্যক্ষদর্শী। আজ তো বৌমার বৃহস্পতি একেবারে তুঙ্গে দেখছি। ধর্মবতার, ইনি মিস্টার সায়ক মুখার্জি। অগ্নি চ্যাটার্জির বিয়ের রাতে ইনি ওই একই গাড়িতে ছিলেন। সাক্ষী যা বলার আছে কাঠগড়ায় এসে বলুন। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সায়ক যদি আদালতে সত্যি কথাটা বলে দেয় তাহলে আমি সৌভিককে বাঁচাবো কি করে? মিলর্ড, অগ্নি চ্যাটার্জির সঙ্গে সেদিনকে রাত্রিবেলা ঠিক একই গাড়িতে আমিও ছিলাম। আসলে মিলর্ড, অগ্নি চ্যাটার্জির গাড়ির সঙ্গে সৈকত দেবরয়ের গাড়ির কোনো ধাক্কাই লাগেনি। আমরা খুব জোরে একটা শব্দ শুনতে পাই এবং গাড়ির ভেতর থেকে তাকিয়ে দেখি একটি গাড়ি সামনের একটি গাছে গিয়ে সজোরে ধাক্কা মারে। আমরা তখনও জানতাম না যে ওটা কার গাড়ি ছিল। তারপরে আমরা জানতে পারি যে ওটি সৈকত দেবরায়ের গাড়ি ছিল। সত্যিই আপনি সাক্ষী বটে, সুরির সাক্ষী মাতাল। সায়ক বাবু, আপনি কি তাহলে এইটা বলতে চাইছেন যে সেদিন রাতে সৈকত বাবু ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন? ডাক্তারি রিপোর্ট কিন্তু ঠিক সেই কথা বলছেন না। নাকি আপনি এইটা সাজেস্ট করছেন যে সৈকত বাবু সুইসাইডাল ছিলেন, তাই নিজেই নিজের গাড়ি নিয়ে একটা গাছে গিয়ে ধাক্কা মারেন কি? আর প্রথমবার আনসাকসেসফুল হওয়ার জন্য পরের বার নার্সিং হোমের বেডে শুয়ে নিজেই নিজের গলা টিপে মারা যান। এই পুরো ব্যাপারটা ভাবতেও কি হাস্যকর লাগছে না আপনার সায়ক বাবু? মিলর্ড, ইট ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড এভিডেন্ট যে ঠান্ডা মাথায় প্ল্যান করে সৈকত দেবরয়কে খুন করা হয় এবং সেইটা করে অগ্নি চ্যাটার্জি। তাই মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, ভারতীয় দণ্ডবিধি 302 ধারা অনুযায়ী অগ্নি চ্যাটার্জিকে যেন কঠিনতম শাস্তি দেওয়া হয়। মিলর্ড, চরের বদ্দাটা যে এত তাড়াতাড়ি নিতে পারবো বুঝতে পারিনি দি ভাই। দেখুন, আপনারা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে স্বনামধন্য এবং এ বিষয়ে আপনারা ওয়াকিবহল যে শুধুমাত্র মুখের কথা পরিপ্রেক্ষিতে কাউকে দোষী বা নির্দোষ প্রমাণ করা যায় না। তাই আদালতের সময় নষ্ট না করে কেসটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য আপনারা যথাযথ প্রমাণ পেশ করুন। আদালত আপনাদের 24 ঘন্টা সময় দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্ন ফর দ্য ডে। মাত্র 24 ঘন্টা, কিন্তু এর মধ্যে আমাকে সমস্ত প্রমাণ জোগাড় করতেই হবে। অগ্নিকে নির্দোষ প্রমাণ করতেই হবে। দেখুন মিসেস চ্যাটার্জি, কেসটা এই মুহূর্তে এত কমপ্লিকেটেড হয়ে আছে, আর আপনার হাজবেন্ড এই কেসটার সঙ্গে যেভাবে জড়িয়ে আছেন তাতে কি মিস্টার সেন? আমি জানি অগ্নি নির্দোষ, ও এই কাজ করতে পারে না। রিল্যাক্স রিল্যাক্স মিসেস চ্যাটার্জি। দেখুন, আমি আপনার ইমোশনের কদর করলেও কোর্ট কিন্তু সেটা করবে না।
আর এ বিষয়ে সবচেয়ে কমপ্লিকেটেড ব্যাপারটা কি জানেন, মিস্টার অগ্নি চ্যাটার্জি নিজেই মুখটা খুলছেন না। শুধু অ্যাক্সিডেন্ট নয়, তোমার মামার বিয়ের রাতে অগ্নিকে আমি ফোন করে ডেকেছিলাম নার্সিংহোমে। তার কারণ আমি ওকে বারণ করেছিলাম। অ্যাকচুয়ালি সেদিন রাতে আমি আমার এক পরিচিতের সিরিয়াস কন্ডিশন ছিল। এসব কথা কাউকে বলো না কিন্তু, প্লিজ। কথা দিলাম বলবো না। এভাবে চুপ করে থাকলে আলটিমেটলি ক্ষতিটা ওনারই। আর উনি যদি মুখ না খোলেন, ইন দ্যাট কেস আমাদের এমন কিছু এভিডেন্স জোগাড় করতে হবে যেগুলো মিস্টার অগ্নি চ্যাটার্জির হয়ে কথা বলবে। Am I clear, মিসেস চ্যাটার্জি? আদালতের নির্দেশ মতো নেক্সট 24 আওয়ার্সের মধ্যে আমাদের এই সমস্ত এভিডেন্সগুলো একেবারে হাতের মুঠোয় করে ফেলতে হবে। আপনি আমায় বলুন মিস্টার সেন, এর জন্য আমাকে কি করতে হবে? ওয়েল, প্রথমত আমাদের এইটা জানতে হবে যে মিস্টার অগ্নি চ্যাটার্জির গাড়ির সঙ্গে সৈকত বাবুর গাড়ির অ্যাক্সিডেন্ট যদি না হয়ে থাকে, তাহলে সৈকত বাবুর গাড়ির অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে। দ্বিতীয়ত, সৈকত বাবুর নার্সিংহোমে যে রাতে মারা যান, সেই রাতে মিস্টার অগ্নি চ্যাটার্জি কোথায় ছিলেন। আর তর্কের খাতিরে যদি ধরে উনি মিস্টার অগ্নি চ্যাটার্জি সেই রাতে নার্সিংহোমে গিয়েছিলেন, তাহলে কটায় ঢুকেছিলেন আর কটায় সেখান থেকে বেরিয়েছিলেন। এসব তথ্যগুলো খুব জানা দরকার। আর কয়েকটা ঘটনা আমার খুব ফিজি লাগছে। এনিওয়ে, সেগুলো আমি নিজেই স্টাডি করে নেব। কিন্তু এভিডেন্সগুলো ছাড়া নেক্সট ডে আমরা কোর্টে মোহনা দেবরায়ের জেরার সামনে কিন্তু দাঁড়াতে পারবো না। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মিস্টার সেন, আমি সমস্ত প্রমাণ জোগাড় করে ফেলবই। এই এভিডেন্সগুলো অগ্নিকে নির্দোষ প্রমাণ করার জন্য যতটা গুরুত্বপূর্ণ, আমার বাবার আসল খুনিকে শাস্তি দেওয়ার জন্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। আমি চাই আমার বাবার আসল খুনি শাস্তি পাক, কঠিন শাস্তি পাক। এই মুহূর্তে সমস্ত কিছু ডিপেন্ড করছে এই এভিডেন্সগুলোর উপর। সো আপনি শুধু আমাকে আজকের দিনটা সময় দিন উকিলবাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, কাল কোর্টে কেসটা ওঠার আগে যে করে হোক সমস্ত প্রমাণ জোগাড় করে আমি আপনার হাতে এনে দেব। কাল তুই নিজে কোর্টে আসতে পারবি তো দি ভাই? আসবো মামু। আয়ুষী, তুমি এসো। আপনাকে না বলেই চলে এলাম। হ্যাঁ ঠিক আছে, তুমি বসো। আসলে কোর্টে তো সেভাবে কথা বলা হয়নি, তাই। হ্যাঁ বলো না। মামা, আমার কিছু এভিডেন্স দরকার। এভিডেন্স? বাবার গাড়িটা অ্যাক্সিডেন্টের পর আপনারা গাড়িটাকে পুলিশ কাস্টাডিতে রেখেছিলেন, আর তারপর আপনারাই গাড়িটা ইন্স্যুরেন্স কোম্পানিতে পাঠিয়েছেন। রাইট। সেই সময় গাড়ির কি কন্ডিশন ছিল, মেকানিক্যাল রিপোর্টস, ফটোগ্রাফ, সমস্ত ডিটেলস আমার চাই। আর আমার মনে হয় ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকেই আমি সমস্ত ডিটেলসটা পেতে পারি। আমাকে যদি কাইন্ডলি আপনি ইন্স্যুরেন্স কোম্পানির নাম আর অ্যাড্রেসটা একটু দিয়ে দেন। ইন্স্যুরেন্স কোম্পানির ঠিকানা? ওকে, আমি দেখছি তোমাকে যদি কোনোভাবে সাহায্য করা যায়। 1 মিনিট। না মামা, আমার হাতে বেশি সময় নেই, আপনি বরং আমাকে ঠিকানাটা দিয়ে দিন, আমি নিজেই ওদের অফিসে গিয়ে রিপোর্ট কালেক্ট করে নেব। হ্যাঁ তুমি নিজেকে অবশ্য ক্লেম করতে পারো, তবে আমি যখন রয়েছি তখন হ্যাঁ মিস্টার বাগচি, ওই সৈকত দেবরায়ের গাড়িটা আমরা যে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে পাঠিয়েছিলাম তার
অ্যাড্রেসটা একটু দরকার, একটু পাঠিয়ে দেবেন। রাইট। তার মানে তুমি এখন ইন্স্যুরেন্স কোম্পানিতে যাচ্ছ, তাই তো? হ্যাঁ। আমি তোমাকে ড্রপ করে দিই? না না, আমি নিজেই যেতে পারবো। অ্যাজ ইউ উইশ। এসো। আমি আসি মামা। এসো, সাবধানে যাও। ইন্স্যুরেন্স কোম্পানি? হ্যালো দিদি, অপূর্ব। কোর্টের কাজকর্ম সব মিটেছে? হ্যাঁ, কোর্টের কাজকর্ম সব ঠিক আছে দিদি, বাট একটু আগে আয়ুষী থানায় এসেছিল। থানায়? ইন্স্যুরেন্স কোম্পানি। ওর বাবার গাড়িটা যেখানে ইন্স্যুরেন্স করা ছিল সেই ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাড্রেসটাও আমার কাছ থেকে নিয়ে গেল। বলে ওখানেই যাচ্ছে কিছু রিপোর্ট কালেক্ট করতে। দিদি, আমি বুঝতে পারছি না মেয়েটা এক্স্যাক্টলি কি করতে চাইছে। কি আর করবে? যা করবে সেটা অগ্নির জন্যই করবে, অগ্নির ভালোর জন্যই করবে। দেখ দিদি, কলকাতা শহরের রাস্তায় দিন নেই রাত নেই মেয়েটা একা একা এভাবে ঘুরে বেড়াচ্ছে পাগলের মতন। তুই মেয়েটাকে একটু দেখিস দিদি, প্লিজ। কিচ্ছু হবে না, দেখিস। ওপরে ভগবান আছে, উনি সব দেখছেন। ওর এত পরিশ্রম বিফলে যাবে না, তোরা সবাই দেখে নিস। ও আমার অগ্নিকে ঠিক ছাড়িয়ে আনবে। হলেই ভালো। এতক্ষণে তো মেয়েটার কোর্ট থেকে এসে যাওয়ার কথা, বেলা তো কম হলো না। কি জানি বাবু, কোর্টে যে কি হচ্ছে এখনো। কাকিমণি, খেতে দেবে না? হ্যাঁ রে, দেব। আসলে না, আয়ুষিটার জন্য অপেক্ষা করছি রে। মেয়েটা এসে গেলে সবাই একসাথে খেতাম। তুমি এখনো ওর সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার কথা ভাবতে পারো? এই বাড়িতে যা হচ্ছে না, একটা নাটক। ও বাঁচাবে অগ্নিকে। দেখো গে যাও, অগ্নিকে খুনি প্রমাণ করার জন্য না জোরদার একটা প্রমাণ খুঁজে বেড়াচ্ছে। চুপ চুপ, আস্তে কথা বল। দিদি শুনলে কি ভাববেন বলতো? যাক কথা কানে। এই বাড়িতে যা হচ্ছে, তোমাদের দুজনকে তো চোখের সামনে দেখছি। একজন কুষ্টি কুষ্টি করে বাড়ি মাথায় তুলে রেখেছে, আর তুমি এখনো এক টেবিলে বসে ওর সঙ্গে খাওয়ার ইচ্ছে হয় তোমার? এই চুপ করবি? কেউ কিছু বলার নেই বলে যা খুশি তাই বলে যাচ্ছিস। আমি তোদের আগেও বলেছি, আবার বলছি, আমার ভক্তি, আমার বিশ্বাস, আমার গুরুমার বচন কখনো ভুল হতে পারে না। আয়ুষী আমাকে কথা দিয়েছে, ও আমার অগ্নিকে ঠিক ফিরিয়ে আনবে। কথা দিয়েছে? ওয়ান্ডারফুল। ও এখানে তোমাকে বলেছে ও নাকি জিজুকে বাঁচিয়ে দেবে, আর ওইখানে গিয়ে কি বলেছে জানো? ও জেম্মাকে বলেছে যে যে জেঠুকে খুন করেছে তাকে 14 বছরের জন্য জেলের ঘানি জানাবে। তুমি এখানে কি করছো? আমি তো আসতে বাধ্য হলাম বড় আন্টি, নাহলে তোমরা সবাই মিলে দিভাইয়ের কথায় ভুলে থাকতে আর গোটা সিচুয়েশনটা হাত থেকে বেরিয়ে যেত। দেখলে মা, আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। ভয়? কিসের ভয়? ভয় পাওয়ার কিছু নেই বলছো বড় আন্টি? আমার তো দিভাইয়ের কথাটা মনে পড়লেই কেমন একটা ভয় লাগছে। তুমি জানো বড় আন্টি, ও লয়ারকে কি বলছিল? ও বলছিল যে এমন একটা এভিডেন্স ও জোগাড় করেছে যেটা কোর্টে সাবমিট করলে ওর 14 বছরের জন্য জেল হয়ে যাবে। তুমি বুঝতে পারছো বড় আন্টি? 14 বছরের জন্য জেল। তুমি আটকাও বড় আন্টি, যে করে হোক দিভাইকে আটকাও, বাঁচাও জিজুকে। না না, এ কিছুতেই হতে পারে না। আমি জানি আয়ুষী আমার অগ্নিকে ঠিক ফিরিয়ে আনবে। আনবে না বড় আন্টি, ও
মানবে না। ও তোমাদের সবাইকে মিথ্যে আশ্বাস দিচ্ছে। ও বৌদি মিথ্যে আশ্বাস দিচ্ছে, তাই তো? তোর মাঝে দিনের পর দিন কোর্টে দাঁড়িয়ে আমার বড়দা ভাইকে মিথ্যে প্রমাণ করছে, আঙুল তুলছে বারবার বারবার। সে একই জিনিস প্রমাণ করার চেষ্টা করছে যে আমার বড়দা ভাই খুনি। সেটা কি বলবি মিখি? তোর যদি আমার বড়দা ভাইয়ের প্রতি এতই দরদ থাকে, জানা গিয়ে তোর মাকে বল না আমার বড়দা ভাইয়ের আগেন্স্টে কেসটা উইথড্র করে নিতে। অহনা, কি হচ্ছে কি? এইভাবে কেউ কথা বলে? আচ্ছা আন্টি ঠিক আছে, এখন এরকম একটা সিচুয়েশনে কারোরই মাথার ঠিক নেই। আমিও তো জেঠু মারা যাবার পর আন্টিকে অনেক ভুলভাল কথা বলে দিয়েছি, কিন্তু সেগুলো কি ধরে বসে থাকলে চলে বলো? এখন আমাদের সবাইকে একসাথে হতে হবে, আর তারপর জিজুকে বাঁচানোর একটা রাস্তা খুঁজে বার করতে হবে। বড় আন্টি, যদি আমরা জিজুকে বাঁচাতে না পারি, তুমি জানো দিভাই কেন একা একা এত কাজ করে বেড়াচ্ছে? এই যে এদিক ওদিক যাচ্ছে, ছোটাছুটি করছে, কেন জানো? এর পেছনেও ওর একটা চাল আছে। বড় আন্টি, তুমি জানো ও সমস্ত কাজ একা হাতে কেন করছে? যাতে অন্য কেউ ওর কাজের মধ্যে ঢুকে ওর মোটিভটা না ধরতে পারে। না, কিছুতেই হতে পারে না। আমি এসব বিশ্বাস করি না। মেয়েটা কি এমনি এত ছুটোছুটি করছে নাকি? এই তো সারাটা দিন কোর্টের ধকল সয়ে একটু আগে ইন্স্যুরেন্স কোম্পানিতে গেছে ওই গাড়ির কি সব রিপোর্ট কালেক্ট করতে। গুরুমা তো আমাকে বলেছিলেন ওকে, সো দিভাইয়ের নেক্সট ডেস্টিনেশন হলো ইন্স্যুরেন্স কোম্পানি। জেঠুর গাড়ির রিপোর্ট, এই একটা কথা বার করার জন্য কত ডায়লগ খরচা করতে হলো। ফাইন, বেটার লেট দ্যান নেভার। বড় আন্টি, তুমি আমাকে এতক্ষণ এই কথাটা কেন বলনি? কেন, কি হয়েছে ওই রিপোর্টটা? ওই রিপোর্টটাই তো জিজুর আগেন্স্টে ইউজ করবে। না না না, সত্যিটাকে বোঝার চেষ্টা করো বড় আন্টি। এখন তো আর কিছু বলে লাভও নেই। প্লিজ এরপর থেকে অন্তত তোমরা একটু খেয়াল রেখো, একটু নজর রেখো তোমরা দিভাইয়ের ওপর। তোমরা দেখো প্লিজ যে ও কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি করছে না করছে। প্লিজ তোমরা আশা করি আমার জিজুর জন্য এইটুকু করতে পারবে। পারবে তো বড় আন্টি? আমি আসছি। আসছি। এখন তো আর দাঁড়ানোর সময় নেই মিখি, যে করে হোক দিভাইকে আটকাতেই হবে। এত সহজে তো ওকে ইন্স্যুরেন্স কোম্পানিতে পৌঁছতে দেওয়া যাবে না। সো